সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশের 22তম রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় একটু দেখার চেষ্টা করব যে এর আগে আর কোন কোন ব্যক্তি এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন, কোন কোন প্রেক্ষাপটে আর কোন কোন পূর্ববর্তী রাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন, এবং গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করার চেষ্টা করব, মূল্যায়ন করার চেষ্টা করব তাদের কার্যসমূহ এবং ইতিহাসে তাদের কিভাবে মূল্যায়ন করা হয় সে বিষয়টা আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে একটু পর্যালোচনা করার চেষ্টা করব। এর আগে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে কি কি ক্ষমতা আছে। আমরা জানি যে বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নয়, যে কারণে এখানে প্রধানমন্ত্রী মূলত সকল ক্ষমতা উনি ব্যবহার করে থাকেন, ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এবং প্রেসিডেন্টকে মূলত বলা হয় একটি নখদন্তবিহীন একটি কাগজের বাঘ। মূলত প্রেসিডেন্টকে এখানে বলা হয় হেড অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের প্রধান, এবং প্রধানমন্ত্রীকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের প্রধান। এই কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজসমূহ প্রেসিডেন্টের নামে আহ, এই কার্যগুলো পরিচালিত হয়। তবে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূলত প্রধানমন্ত্রী ক্ষমতা প্রয়োগ করে থাকেন। সংবিধানের 48 আর্টিকেল, সাব আর্টিকেল 3-তে মূলত দুইটা ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী উনি নিয়োগ দিতে পারবেন এবং প্রধান বিচারপতি উনি নিয়োগ দিতে পারবেন কারো কনসালটেশন ছাড়া। তবে আমরা দেখে থাকি যে নির্বাচনে যেই জোট বা যেই দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে থাকে তাদের প্রধানই মূলত প্রধানমন্ত্রী হয়ে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্রপতির আলাদা তেমন কোনো ক্ষমতা নেই। এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে আপিল বিভাগের যিনি সিনিয়র মোস্ট জাস্টিস থাকেন ওনাকেই সাধারণত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আলাদা করে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই। অর্থাৎ তবে তিনি শপথ বাক্য পাঠ করান। তবে আরেকটা বিষয় বলা হয়েছে যে এই দুইটা কাজের বাহিরে অন্যান্য কাজে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে পরামর্শ করবেন। তবে আবার একটা শর্ত দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী আসলেই কোনো পরামর্শ করেছেন কিনা এইটা কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ এটা একটা সিম্বলিক পাওয়ার প্রেসিডেন্টকে দেয়া হয়েছে। আক্ষরিক অর্থে সামগ্রিকভাবে সকল ক্ষমতাই বা প্রধানত ক্ষমতাই প্রধানমন্ত্রী উনি পালন করে থাকেন বা প্রয়োগ করে থাকেন। আরেকটা হচ্ছে যে আর্টিকেল 49-এ একটা মার্সি পাওয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। অর্থাৎ দণ্ডপ্রাপ্ত অথবা সাজাপ্রাপ্ত আসামিদেরকে উনি সাজা মওকুফ করতে পারেন, সাজা কমাতে পারেন। এবং এর নজির আমরা ইতিমধ্যেই দেখেছি। প্রাক্তন রাষ্ট্রপতি কয়েকজন ওনারা বেশ কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ওনারা সাজা মওকুফ করেছেন, এবং এই বিষয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। এটা একটা পাওয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে আর্টিকেল 49-এর আন্ডারে। আর একটা হচ্ছে যে আর্টিকেল 51-এ প্রেসিডেন্টকে ইমিউনিটি দেওয়া হয়েছে। অর্থাৎ উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে কাজই করবেন সেটা পরবর্তীতে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এবং প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনাকে কোনো ক্রিমিনাল লায়াবিলিটি ওনাকে নেওয়া যাবে না, অর্থাৎ ওনাকে গ্রেফতার করা যাবে না। মোটামুটি এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা। এর বাহিরে কিছু সিম্বলিক ক্ষমতা আছে। অর্থাৎ তিন বাহিনীর প্রধানকে উনি শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ভিসি উনি নিয়োগ দিয়ে থাকেন, এবং সংসদ উনি আহ্বান করে থাকেন, মন্ত্রীদেরকে শপথ পাঠ করে থাকেন। এগুলা সিম্বলিক অর্থেই এই হচ্ছে প্রধানত বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা। আমরা যদি বাংলাদেশের যে অভ্যুদয় 1971-72 সাল থেকে আমরা দেখি, তাহলে দেখব যে বাংলাদেশে যখন অস্থায়ী সরকার গঠন করা হলো স্বাধীনতার ঘোষণার পরে, তখন সে অস্থায়ী সরকারে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, যদিও তিনি জেলে বন্দী ছিলেন। এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এরপরে যখন শেখ মুজিবুর রহমান 1972 সালের 12ই জানুয়ারি 10ই জানুয়ারি উনি দেশে প্রত্যাবর্তন করেন। 12ই জানুয়ারি উনি নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এবং বিচারপতি আবু সাইদ চৌধুরী ওনাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এর আগে বিচারপতি আবু সাইদ চৌধুরী 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি আহ, বাংলাদেশে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্যে নিযুক্ত প্রথম হাই কমিশনার ছিলেন। উনি আবার একই সাথে ইউএন কমিশন অন হিউম্যান রাইটস এরও প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন।
এবং ইন্টারেস্টিংলি শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে খন্দকার মোশতাকের যে সরকার, সেইখানেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবং ওনার পিতা আব্দুল হামিদ চৌধুরী, উনি আবার ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি, তার তার স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তবে উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করাকালে ওনার যে প্রখর ব্যক্তিত্ব, সেই হিসেবে শেখ মুজিবুর রহমানের সাথে কিছুটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। এবং উনি এই বিষয়টা আঁচ করতে পারেন, বুঝতে পারেন, এবং ধীরে ধীরে একটা মানসিক দূরত্ব তৈরি হতে থাকে। এবং এই মানসিক দূরত্ব প্রকাশ্যে আসার আগেই উনি 1973 সালে নিজ আত্মসম্মান বোধে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে উনি পদত্যাগ করেন। এরপরে তৎকালীন যে স্পিকার মোহাম্মদুল্লাহ, উনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান। এবং মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেবের যে আগে বিব্রতকর অবস্থা, সেইটার আর লক্ষণ অনুভূত হয়নি। অর্থাৎ রাষ্ট্রপতির আগের যে মর্যাদাকর অবস্থান, সেটার কিছুটা ম্লান হয় সেই অবস্থা। এবং এই এই আমলেই একদলীয় যে শাসন ব্যবস্থা 1975 সালের জানুয়ারি মাসে, সেইটা এই মোহাম্মদুল্লাহ সাহেবের আমলেই সেই একদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশে ঘোষণা দেওয়া হয়। এবং এইটা ইতিহাসে লেখা থাকবে। এবং রাষ্ট্রপতির যে পদমর্যাদা, এটা যে অবস্থান কমে গিয়েছে, তার একটা উদাহরণ হচ্ছে যে 1974 সালে একবার নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার কথা, এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার কথা, রাষ্ট্রপতি রেডি হয়ে আছেন মোহাম্মদুল্লাহ। এর কিছুক্ষণ পরে উনি জানতে পারেন যে 2 দিন আগেই নেপালের প্রধানমন্ত্রীর বাংলাদেশে সফর ক্যান্সেল করা হয়েছে। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাকে সামান্য জানানোও হয়নি। অর্থাৎ প্রেসিডেন্টের অফিস অথবা প্রেসিডেন্টের যে পদমর্যাদা, এইটার যে মর্যাদা ছিল সেটা কিছুটা কমে গিয়েছে। তারই একটা লক্ষণ হচ্ছে এইটা। সামনেও আমরা এরকম কয়েকটি উদাহরণ আমরা উল্লেখ করব। এবং 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রূপান্তর করেন। এবং উনি নিজকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এবং একদলীয় শাসন ব্যবস্থা তখন থেকেই শুরু হয় বাংলাদেশে। এবং এর 7 মাস উনি প্রেসিডেন্টের পদে থাকতে পারেন। 7 মাস পরে 1975 সালের 15ই অগাস্ট তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এবং 1975 সালের 15ই অগাস্ট খন্দকার মোশতাক তিনি ক্ষমতা গ্রহণ করেন প্রেসিডেন্ট হিসেবে। তবে এই পদে তিনি মাত্র 81 দিন ছিলেন। 1975 সালের 3 নভেম্বর আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা ত্যাগ করেন। এবং তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, তিনি প্রেসিডেন্ট হন এবং চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং মার্শাল ল ডিক্লেয়ার করেন। মূলত তখন তৎকালীন যে সেনাপ্রধান মেজর জিয়াউর রহমান, উনি মূলত ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন। এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম, উনি আদতে একজন ক্ষমতাহীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। এবং এটা প্রকাশিত হয় ওনার অবসরের পরে। অবসরকালীন সময়ে উনি একটি বই লেখেন, অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ। সেখানে উনি উল্লেখ করেন যে আমি মানে ক্ষমতাহীন একজন রাষ্ট্রপতি ছিলেন সিম্বলিক। এবং এক পর্যায়ে জিয়াউর রহমান সাহেব চাচ্ছিলেন না যে উনি রাষ্ট্রপতি হিসেবে আর কন্টিনিউ করেন। সেই পরিপ্রেক্ষিতে উনি ওনার পদ থেকে এক পর্যায়ে পদত্যাগ করেন। 1977 সালে জিয়াউর রহমান সাহেব উনি ক্ষমতা গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসাবে। এবং একই সময় উনি সেনাপ্রধানও ছিলেন। এবং সেনাপ্রধান থাকা অবস্থায় উনি নির্বাচন ঘোষণা করেন এবং রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে উনি বর্তমান যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল প্রতিষ্ঠা করেন। তবে উনি শাসক হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন। এবং 1981 সালে উনি শহীদ হন, হত্যাকাণ্ডের শিকার হন। এবং তৎকালীন সময়ে যে উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার, তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে নির্বাচিত হয়ে উনি রাষ্ট্রপতি হন। তবে তিনি এই পদে মাত্র 10 মাস থাকতে পারেন। 10 মাস পরে 1982 সালে তৎকালীন সেনা প্রধান জেনারেল এরশাদ,
উনি একটি সামরিক অভ্যুত্থান করেন এবং অভ্যুত্থানের মাধ্যমে উনি ক্ষমতা গ্রহণ করেন এবং ক্ষমতা গ্রহণ করে উনি নিজেকেই চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং আহসান উদ্দিন চৌধুরী ওনাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। তবে এখানে একটা পার্থক্য হচ্ছে যে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে উনি ঘোষণা করেন যে রাষ্ট্রপতি এককভাবে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, বরঞ্চ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরই সকল ক্ষমতা আর এবং কর্তৃত্ব ক্ষমতা প্রয়োগ করবেন। এটা হচ্ছে পূর্বের সময় থেকে একটা মৌলিক পার্থক্য। অর্থাৎ ধীরে ধীরে রাষ্ট্রপতি এই পদটা একটা ক্ষমতাহীন যে পদ সেটা পরিষ্কার হয়। এরপরে এরশাদ সাহেব নিজেই 1983 সালে, 83 থেকে 1990 সাল পর্যন্ত নিজেই রাষ্ট্রপতি হিসেবে থাকেন এবং আহসানউদ্দিন চৌধুরী মাত্র 20 মাস পরে উনি নিজেই পদত্যাগ করেন। এরপরে সেনাপ্রধান তৎকালীন এরশাদ তিনি রাষ্ট্রপতি হন এবং 1983 থেকে 1990 সাল পর্যন্ত তিনি এই পদে থাকেন। 1986 এবং 1988 এই দুইটা সময় দুইটা বিতর্কিত নির্বাচন হয় বাংলাদেশে এবং স্বৈরশাসক হিসেবে উনি খেতাব পান এবং সকল দলের তীব্র আন্দোলনের মুখে 1990 সালে উনি পদত্যাগ করতে বাধ্য হন। উনি যখন পদত্যাগ করেন তখন বাংলাদেশের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং ওনার প্রধান দায়িত্ব থাকে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। উনি সেই নির্বাচন অনুষ্ঠান করেন এবং 1991 সালে উনি আবার ওনার পূর্বের যে পদ উনি প্রধান বিচারপতি সেই পদে ফিরে যান এবং বিএনপি সরকার ক্ষমতায় আসে। এরপরে আব্দুর রহমান বিশ্বাস উনি প্রধান উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান এবং আবার প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট এটা ফেরত আসে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিচারপতি আব্দুর রহমান বিশ্বাস উনি এর আগে বরিশালের যে পৌরসভা তার মেয়র ছিলেন। উনি জিয়াউর রহমান সাহেবের যে সরকার মন্ত্রিসভা তারও মন্ত্রী ছিলেন। উনি আইনজীবী এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। উনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ওনার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জুদার আলী নাসিম 1996 সালে একটি সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেন। সেইটা আব্দুর রহমান বিশ্বাস সাহেব অত্যন্ত যোগ্যতার সাথে সেই সামরিক অভ্যুত্থানকে উনি ঠেকিয়ে দেন। এই কারণে উনি ইতিহাসে অত্যন্ত প্রশংসিত ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যিনি 1990-91 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন উপহার দেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তবে 2001 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তৎকালীন যে সরকার ছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসার কারণে ওনাকে আহ, বিশ্বাসঘাতক হিসাবে এক পর্যায়ে ওনাকে এই নামে ওনাকে অভিহিত করা হয় এবং একটা পর্যায়ে জননিরাপত্তা যে আইন সেই আইন উনি সিগনেচার করতে অস্বীকৃতি জানান। এই কারণে তৎকালীন যে সরকার প্রধান শেখ হাসিনার সাথে ওনার একটা দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব পরবর্তীতে আর ঘটেনি এবং যদিও তিনি আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন তারপরেও আওয়ামী লীগ তার প্রতি অসন্তুষ্ট ছিল তার টেনিউরের শেষ দিকে। 2001 সালে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উনি রাষ্ট্রপতি হন এবং উনি 7 মাস এই পদে থাকতে পারেন এবং একটা পর্যায়ে ওনার বিরুদ্ধে অভিশংসনের মতো চেষ্টা করা হয়। উনি এই বিষয়টি জানতে পারেন, ওনাকে অনুরোধ করা হয় এবং উনি স্বেচ্ছায় ওনার পদ থেকে পদত্যাগ করেন। ওনার বিরুদ্ধে যে কয়েকটি অভিযোগ ছিল তার ভিতরে একটি হচ্ছে যে উনি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৃত্যুবার্ষিকী যে বাণী সেখানে ওনাকে স্বাধীনতার ঘোষক এই বিষয়টা উনি উল্লেখ করেননি। বিএনপির একটি স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ এইটা উনি উল্লেখ করেন না। আম, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করা এটা উনি যাননি। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের কবর উনি জিয়ারত করেছেন। এই ধরনের অভিযোগের প্রেক্ষাপটে ওনাকে অনুরোধ করা হয় এবং উনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপরে 2002 সালে প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ওনাকে রাষ্ট্রপতি করা হয়। উনি এর আগে বাংলাদেশ মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান ছিলেন 1991 সালের দিকে। একজন শিক্ষাবিদ হিসেবে ওনাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। তবে 2006 সালে বিএনপি জোট
জামাত জোট সরকারের টেনিউরের পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা নিয়ে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং একটা সময়ে ওনাকেই প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দুইটা দায়িত্ব ওনাকে দেয়া হয় এবং ওনার ব্যর্থতার ফলেই মূলত 1-11 অর্থাৎ সেনা শাসন সমর্থিত 2টি বছর তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হয় এবং উনি মূলত শক্ত হাতে সেই পরিস্থিতি উনি কন্ট্রোল করতে পারেননি। এই কারণে ইতিহাস ওনাকে এভাবে মূল্যায়ন করে। এরপরে 2009 সালের 2008 সালের শেষে যে ইলেকশন হয় সেখানে 2009 সালে জিল্লুর রহমান সাহেব উনি প্রেসিডেন্ট হন এবং উনি 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপরে 2013 সাল থেকে 2023 সাল দীর্ঘ 10 বছরের বেশি সময় আব্দুল হামিদ তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন 2টা মেয়াদে এবং উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওনার সময়ে অনেক ব্যক্তিকে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে উনি সাজা সম্পূর্ণ মওকুফ করেন এবং বাংলাদেশের যে আহ, বিগত ফেসিস্ট রেজিম তৈরি হয়েছিল এটা ওনার প্রচ্ছন্ন সমর্থনে এটা তৈরি হয়েছিল। উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও কোনো অনৈতিক আইন বিরোধী কার্যক্রমের কোনো প্রতিবাদ উনি করেননি। এটার দায় ওনাকে নিতে হবে। এরপরে 2023 সালে আহ, উম, উম, পরবর্তীতে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং 2024 সালের 5ই অগাস্ট পূর্ববর্তী যে রেজিম সে রেজিমের পতন হয়। তারপরে ছাত্র জনতার পক্ষ থেকে এবং আরো কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের জন্য তৎকালীন অন্তরিম ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করা হয়। তারপরেও তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে শাহাবুদ্দিন সাহেবকে তার পদে রাখা হয় এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হয় 12ই ফেব্রুয়ারি সেই ইলেকশনে বিএনপি সরকার গঠন করার পরে আবারও শাহাবুদ্দিন সাহেবকে তার পদ থেকে অপসারণ বা তার পদ থেকে অপসারণের জন্যই বা তাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। সেই অনুরোধও নাকচ করা হয় এবং আহ, সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় বিরোধী দল তীব্র প্রতিবাদ এবং অসম্মান ওনার প্রতি প্রদর্শন করে এবং বাংলাদেশের ইতিহাসে এটাই বোধহয় প্রথম ঘটনা যে প্রেসিডেন্ট উনি বিরোধী দল কর্তৃক সংসদে এ ধরনের তীব্র প্রতিরোধ এবং বিক্ষোভের মুখে পড়েন। এরপরেও উনি ওনার পদ থেকে পদত্যাগ করতে চাননি এবং সম্প্রতি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে ওনার সম্প্রতি লন্ডন সফরকালে উনি পূর্ববর্তী যে রেজিমের যে পূর্ববর্তী প্রধানমন্ত্রী যিনি পলায়ন করেছেন তার সাথে উনি যোগাযোগ করেছেন এবং মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওনাকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয় এবং উনি নিজ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করেন। এবং আমরা যদি বিবেচনা করি পূর্ববর্তী 21 জন যে রাষ্ট্রপতি বাংলাদেশে ছিলেন এবং ওনার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ওনাকে দেখবো যে খুবই অনুল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব উনি পদের ক্ষেত্রে পদ হিসেবে যোগ্যতার ক্ষেত্রে মেধার হিসেবে এবং যে যে পদ উনি দখল করেছেন বা যে যে পদে উনি ছিলেন সেই হিসেবে এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যে যোগ্যতা দরকার হয় পূর্ববর্তী রাষ্ট্রপতিগুলোর তুলনায় সেই হিসাবে তিনি খুবই অনুল্লেখযোগ্য ছিলেন এবং ওনার আত্মসম্মান বোধ থাকলে উনি পূর্বেই পদত্যাগ করতেন, যেটা উনি করেননি। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে মূলত জনগণ কোনো পদে যদি কেউ আরোহণ করে বিশেষ করে সরকারের প্রধান রাষ্ট্রের প্রধান তাহলে মানুষজন মূলত তার কর্মের মূল্যায়ন করে। ওই টেনিউরে ওই পুরা শাসনকালীন সময়ে ওই ব্যক্তি জনগণের স্বার্থে মানুষের কল্যাণে কি কি কাজ করেছেন সেটাই মূলত ইতিহাসে মূল্যায়িত হয়। আমরা আজকে বাংলাদেশের এই স্বাধীনতার 55 বছর পরে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা খুব সংক্ষিপ্ত আকারে দেখতে পারবো যে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আব্দুর রহমান বিশ্বাস, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এবং এই ধরনের যারা ছিলেন তারা আহ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ওনারা আহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিচুয়েশনে ওনারা আহ, নিজ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন এবং আমরা
অপর যে রাষ্ট্রপতিগুলো আছেন তাদের কর্মকাণ্ড যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে ওনারা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। জেনারেল এরশাদ উনি স্বৈর শাসকে পরিণত হয়েছেন। আম, আম, আহ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তিনি নিজ দলের প্রতি নিজ দলের সংসদ সদস্যদের প্রতি পক্ষ থেকে অনাস্থা শিকার হয়েছেন। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি গুরুত্বপূর্ণ সময়ে 111 যেটা বলা হয় সেটা উনি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। আব্দুল হামিদ তিনি স্বৈর শাস যে- তখন যে নানা গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সাধারণ মানুষ, উনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে সেটা আহ, প্রতিরোধে উনি ব্যর্থ হয়েছেন। শাহাবুদ্দিন আহমেদ পূর্ববর্তী যে রেজিম ছিল তাদের সমর্থনে উনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি জুলাই অগস্টে 2024 সালে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে নিরীহ মানুষদেরকে, সেই হত্যাকাণ্ড বন্ধে উনি কোনো ধরনের পদক্ষেপ নেননি। সংক্ষিপ্ত আকারে এই হচ্ছে ইতিহাসের আলোকে বাংলাদেশের রাষ্ট্রপতিদের মূল্যায়ন। আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেন যখন কোনো দায়িত্ব পাই সেই দায়িত্ব পালনের জন্য আমরা সচেষ্ট থাকি, মানুষের অধিকার জন্য আমরা হরণ না করি, এবং যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয় এটা খুবই ক্ষণস্থায়ী। দায়িত্বের জন্য আমরা সুচারুরূপে পালন করি। দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই আমরা যেন পদত্যাগ করি, এবং এই কোনো ক্ষমতাকে যেন আমরা দীর্ঘস্থায়ী একটা বিষয় হিসেবে বিবেচনা না করি। ক্ষমতাকে দায়িত্বকে যদি আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে দেখি, খুব ক্ষণস্থায়ী একটা বিষয় এবং মানুষের অধিকার রক্ষা মানুষের পক্ষ থেকে একটা আমানত এই হিসেবে যদি আমরা দেখি তাহলে এই সকল পদকে আমরা অতি লোভনীয় হিসেবে দেখব না, দায়িত্ব পালনের জায়গা হিসেবে দেখব। এভাবে আমাদের মূল্যায়ন করা দরকার। আমরা আশা করি আগামীতে বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান হিসেবে অধিষ্ঠিত হবেন তারা নিজ যোগ্যতায় নিজ সম্মানে ওনারা সমাসীন হবেন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন এই পদে সমাসীন না হন, এবং রাষ্ট্রীয় দায়িত্ব ওনারা যেন সুচারুরূপে পালন করতে পারেন, সেই দোয়া সেই প্রত্যাশা আমরা করি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।